পাটকল শ্রমিকদের ৭২ ঘন্টার ধর্মঘটের শেষ দিনে ট্রেন ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেলপথ মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগ। ৬ এপ্রিলের বৈঠকে সমাধান না এলে আবারও কর্মসূচির হুঁশিয়ারি। মিলবদ্ধ থাকবে, আমরা কেউ কাজে যোগদান করব না। মিথ্যা আশ্বাস দিয়ে অনেকদিন আমাদেরকে ঘুরিয়েছে। বিজিএমসি চেয়ারম্যান সাহেবের চিঠি পেয়েছি, তাই বাস্তবায়ন হয় তাহলে আমাদের আর পরবর্তী কর্মসূচি প্রয়োজন হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সার্বভৌমত্বের ওপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। বেগম জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে বিদেশি কূটনীতিকদের জানালো বিএনপি। তার শারীরিক অবস্থা ভালো জানিয়েছেন নিজেই, বললেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। ১৩ দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই জিএম কাদেরকে ফিরিয়ে আনলেন ৯০ বছর বয়সী হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তি। পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা না দিলে নিলামে তোলা হবে গ্রিন লাইনের বাস, বন্ধ করে দেয়া হবে বাস চলাচল, জানালেন আদালত। এবং মাত্র ১ মিনিটের পরীক্ষায় মিলছে ড্রাইভিং লাইসেন্স। সরকারি প্রকল্পের অধীনে ড্রাইভিং প্রশিক্ষণেও গুনতে হচ্ছে টাকা। চালক নয়, তৈরি হচ্ছে ঘাতক, বলছেন বিশেষজ্ঞরা। বাহাত্তর ঘন্টা ধর্মঘটের শেষ দিনে এসে ট্রেনে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর করেছেন পাটকল শ্রমিকরা। দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন তারা। ঘন্টার পর ঘন্টা ট্রেন ও যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ৬ এপ্রিলের বৈঠকে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ৯ দফায় ৭২ ঘন্টা ধর্মঘটের শেষ দিনে মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নরসিংদী তরোয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল ছোড়া হয়। কাজ ভেঙে অন্তত ১৫ জন আহত হন। ট্রেন আটকে রেল লাইনে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিলে ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা যেভাবে পাশে ইট দিয়া পাথর দিয়ে হামলা করছে, অনেক সাধারণ পাবলিক আমরা আহত হয়েছি। আমার চোখের সামনে একজনের ঠ্যাং ভাঙ্গা, একবার পুরো ঠ্যাংই ভাঙ্গা গেছে। আমি যাবো হাটুভাঙ্গা, এখন সামনে গন্ডগোল দেখে ট্রেনের মধ্যে আমরা এখন চলে যাচ্ছি ট্রেন থেকে নামে। মিথ্যা আশ্বাস দিয়ে অনেকদিন আমাদেরকে ঘুরিয়েছে। এখন আমাদের মজুরি যে পর্যন্ত আমরা না পাবো, এই পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। একই দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। মহাসড়কে যান চলাচল ৩ ঘন্টা বন্ধ থাকে। এক পর্যায়ে রেলপথ থেকে সরে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ও নাজিরহাট থেকে শহরগামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ৭ তারিখ আমাদের শ্রমিক নেতৃবৃন্দের যে বৈঠক, সেই বৈঠকে দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচি আমরা ৭ তারিখে আপনাদেরকে জানিয়ে দেব। খুলনায় মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা বলেন, আগামী ৬ এপ্রিল বিজিএমসির সাথে বৈঠকে সমাধান না এলে আবারও কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বিজিএমসি চেয়ারম্যান সাহেবের চিঠি পেয়েছি, উনি আমাদেরকে আগামী ৬ তারিখ 11:30টায় আমাদের নিয়ে আলোচনা করবেন এই দাবির বিষয়ে। তো সেই আলোচনা যদি আমাদের দাবি বাস্তবায়ন হয় তাহলে আমাদের আর পরবর্তী কর্মসূচি প্রয়োজন হবে না। রাজশাহীতে মিছিল নিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ৪ ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ধর্মঘট আমাদের ৭২ ঘন্টা পৌঁছতে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট মিলবদ্ধ থাকবে, আমরা কেউ কাজে যোগদান করব না। এছাড়া সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জেও বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে, তাকে প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে দেশের। সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শান্তিরক্ষায় নিয়োজিত সেনাদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধের পর এই ভবনে বসেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সরকার পরিচালনা করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4 বছর পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই স্মৃতিবিজড়িত ভবনে এলেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের অধীনে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 3 বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সক্ষমতা ও প্রস্তুতিতে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষায় নিয়োজিতদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে, কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এদিকে তিনি অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মাহবুবুল হক। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট এবং তিনি এখন ইয়েতে আছেন, পিজি হসপিটালে আছেন, তার শারীরিক কন্ডিশন এবং তার যে চেক আপের রিপোর্টগুলি আমরা পাইছি এবং এই রিপোর্টটা আমরা পাইছি হাইকোর্টের নির্দেশে, তার আগে সরকার এটা গায়ে মাখে নাই। এটা টোটাল যে বাস্তব চিত্রটাই তাদেরকে জানানো হয়। এদিকে সাংবাদিকদের কাছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের সবশেষ অবস্থা তুলে ধরেন BSMMU এর পরিচালক। বলেন, কারাগার থেকে আসার পর অনেকটাই ভালো আছেন বিএনপি নেত্রী। আগের চেয়ে ইমপ্রুভ, ওনার শারীরিক অবস্থা ভালো। উনি বলেছেন যে উনি ভালো ঘুম হয়েছে এবং ওনার খাওয়ার রুচিটা ইমপ্রুভ করেছে, ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন, বরং বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। নতুন কিছু আর এখানে করা হয় না, সুগার প্রতিদিনই করা হয় যাতে অন বেডে, যেটা গ্লুকোমিটার দিয়ে, আর বাকি কোনো টেস্টার করার প্রয়োজন হয়নি এখন। অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তি কিংবা চিকিৎসা কোনোটিতেই সরকারের হস্তক্ষেপ নেই জানিয়ে তথ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং বক্তব্য রাখছেন, এতে মনে হয় যে ওনারা সবাই বিশেষজ্ঞ ডাক্তার। প্রকৃতপক্ষে বেগম জিয়া যেই ধরনের সুযোগ সুবিধা কারাগারের মধ্যে পাচ্ছেন সেটি নজিরবিহীন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 13 দিনের মাথায় আবারও চেয়ারম্যান পদে ভাই GM কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সী হুসেইন মোহাম্মদ এরশাদ। সন্ধ্যায় দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত 22 মার্চ GM কাদেরকে কর্তব্যে অবহেলার কারণ দেখিয়ে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হয়। দলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরের দিন জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতার পদ থেকেও GM কাদেরকে সরিয়ে দেন এরশাদ। আবারও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। পা হারানো রাসেলকে 50 লাখ টাকা না দিলে নিলামে তোলা হবে গ্রিন লাইনের বাস। একই সঙ্গে বন্ধ করে দেয়া হবে রাস্তায় চলাচল, জানিয়েছেন আদালত। গ্রিন লাইনের ব্যবস্থাপক
মোহাম্মদ আব্দুস সাত্তারের উপস্থিতিতে দুপুরে বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের পরেও রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন দুই বিচারপতি। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কার চালকের উপর দিয়ে বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গেল বছরের 14 মে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সাবেক সাংসদ আইনজীবী উম্মে কুলসুম। গত 12 মার্চ গ্রিন লাইন পরিবহনের ব্যাখ্যা শুনে হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে রাসেলকে 50 লাখ টাকা দিতে নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে ক্ষতিপূরণ বিষয়ে আবারও শুনানি শুরু হয়। এই সময় আদালতের আদেশের পরেও রাসেলকে ক্ষতিপূরণের 50 লাখ টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন দুই বিচারপতি। 10 এপ্রিলের মধ্যে প্রাইভেট কার চালক রাসেলকে ক্ষতিপূরণ না দিলে বাস নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করার কথা বলেন আদালত। একই সঙ্গে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের সব ধরনের টিকিট বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। একটা মানুষের তো বিবেকবোধ থাকে, বিবেকবোধ থেকেও জিজ্ঞেস করে, যদি আর্থিকভাবে না সহযোগিতা করতে পারে জিজ্ঞেস করতে পারে আপনার শারীরিক অবস্থা এখন কেমন। এত বড় একটা দুর্ঘটনা থেকে আমার তো বাঁচার কথা ছিল না। ওনরা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা দিতে যাচ্ছে না এবং সেজন্য তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত এটা শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী 9 তারিখে যদি আসার কথা বলেছেন 10 তারিখে অর্ডার দিবেন এবং 10 তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে এবং এও বলেছেন বারবারই যে আগামী 11 তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে। তবে গ্রিন লাইন কর্তৃপক্ষ জানিয়েছে তারা আদালতের নির্দেশ মেনে টাকা দেবেন। 50 লাখ টাকা যেটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা এই টাকা দিতে আমরা অস্বীকার করি না। এই টাকা দেওয়ার কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে। মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা 10 তারিখে এই বিষয়ে আমরা দিব। 12 মার্চের আদেশে 50 লাখ টাকা দেওয়ার পাশাপাশি গ্রিন লাইন কর্তৃপক্ষের খরচে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাসেলের কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করার নির্দেশ দেন আদালত। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। ঘুষ বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে সড়ক পরিবহন কর্পোরেশনের দক্ষ চালক গড়ে তোলার বিভিন্ন প্রকল্পে। ঘুষের বিনিময়ে প্রশিক্ষণার্থীদের পাশ করিয়ে দিচ্ছে কর্পোরেশনের কিছু প্রশিক্ষক। সড়ক আইন না মেনে লোক দেখানো পরীক্ষায় পাশ করা এসব চালক মহাসড়কে একজন ঘাতক হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রচলিত আইন কিংবা বিআরটিএ রেজুলেশন অনুযায়ী কম করে 30 মিনিট সড়কে চালানোর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও এসব শিক্ষার্থী সড়কে গাড়ি চালানোর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে গড়ে 1 মিনিটের পরীক্ষায়। ব্যাক গিয়ারে কম বেশি 3 মিটার চালানোর পরীক্ষা দিয়ে এই চালকরা কি করে মূল সড়কে শত শত মাইল পাড়ি দেবেন তা অবশ্যই বিবেচনার বিষয়। সময় সংবাদ জানতে চায় সত্যিকারের কতটা শিখেছে সরকারি প্রকল্পের অধীনে ড্রাইভিং প্রশিক্ষণ নেয়া এসব শিক্ষার্থী। 100%-এর মধ্যে আমরা 10% আসলে ড্রাইভিং শিখতে পারিনি। 4 মাসে প্রায় 1.5 মাসের মতো এইভাবে চলে গেছে। লাস্ট 20 দিনের মতো আমাদের 10 মিনিট করে দিছে। সব স্টুডেন্ট প্রত্যেকদিন ড্রাইভ করতে পারে না। 2500 টাকা করে নিছে যে এটা দিলে নাকি পাস করা যাবে। আমরা তো তৃতীয় বেস, এর আগে যে 2টা বেস গেছে ওনারা বলছে যে এটা না দিলে নাকি লাইসেন্স হয় না। ঘুষের বিনিময়ে লাইসেন্স পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার এসব অভিযোগ অস্বীকার করে পরীক্ষা নিতে আসা বিআরটিএর প্রতিনিধি সহ বোর্ডের সংশ্লিষ্ট সদস্যরা। আমরা যে নিয়মে পরীক্ষা নিচ্ছি এখানে তো অসঙ্গতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঘুষের বিনিময়ে চালকদের লাইসেন্স প্রদানের অভিযোগ আসলে নতুন কিছু নয়। বিআরটিএর বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল, এখনও রয়েছে। কিন্তু বিআরটিসি সিপ সরকারি প্রকল্পের শিক্ষার্থীরা যেসব অভিযোগ করলেন তার আসলে কতটা সত্য? সাধারণ প্রশিক্ষণার্থীর ছদ্মবেশে পরীক্ষা শুরুর আগেই তেজগাঁওয়ের বিআরটিসি ট্রেনিং সেন্টারে হাজির হওয়ার সময় সংবাদ। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য কমপক্ষে 3 জন প্রশিক্ষককে 2500 করে টাকা নিতে দেখা যায়। এ সেন্টারে 200 জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দিয়েছে সরকারি এমন 4 জন চালক। হিসেব করে দেখা যায় পরীক্ষা শুরুর মাত্র আধা ঘন্টা আগেই বিনামূল্যে ড্রাইভিং শিখতে আসা এসব শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় অন্তত 4 লাখ টাকা। তবে বরাবরের মতোই ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এসব সরকারি প্রশিক্ষক। তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, তাদের টাকাটাই সরকার দিচ্ছে, লাইসেন্সের পুরো টাকাটাই সরকার দিচ্ছে। না মানে 2500 বা 2500? না 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 না, এভাবে কোনো টাকা নেওয়া হবে না। ফ্রি, সম্পূর্ণই ফ্রি ট্রেনিং। এখানে 2500 টাকা নেওয়া হয় না। এখানে সেইবের যারা আছে তাদের কোনো ফি নেওয়া হয় না। সরকারি প্রকল্পের অধীনে ড্রাইভার তৈরির এমন প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই যে প্রক্রিয়াটা,
এটা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে না দেখার ভান করছে। কারা এই পয়সার লেনদেন করছে এটা কিন্তু তারা কিন্তু ইজিলি নিয়ন্ত্রণ করতে পারে। এটা একটা সিসিটিভি দিলেই কিন্তু সেলফ এনফোর্সমেন্ট হয়ে যায়। যখন দেয় না তখন বুঝতে হবে এই টাকাটা হয়তো অনেক স্তরের মধ্যে কিন্তু বিলি বন্টন হয়। এ ব্যাপারে বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের উদীয়মান 5টি অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের অর্থনীতির পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এ তথ্য জানান। অন্য দেশগুলো হলো ইথিওপিয়া, রুয়ান্ডা, ভারত ও ভুটান। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামীতেও 7% বেশি প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে বাংলাদেশ। গেল এক দশক ধরে বাংলাদেশ ধরে রেখেছে প্রবৃদ্ধির ধারাবাহিকতা। প্রতি বছরই বাড়ছে সামগ্রিক অর্থনীতির আকার। জানুয়ারিতেই লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ এর প্রতিবেদনে দেখা যায় 43তম থেকে এগিয়ে 41তম অর্থনীতির দেশ হয়েছে বাংলাদেশ। এবার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হলো, সম্ভাবনাময় 5 অর্থনীতির দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ। আমরা বলছি যে মোটামুটি একটি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় থাকবে এবং সেটা অন্তত 7% বা তার বেশি হতে পারে। আমাদের যে আভ্যন্তরীণ যে অনিশ্চয়তাগুলো, সেখানে আমরা বলছি এটা মোটামুটি ব্যালেন্সড। মানে একটা তো বড় ঝুঁকির জায়গা হলো ব্যাংকিং খাত, আরেকটা ঝুঁকির জায়গা হচ্ছে রাজস্ব আদায়ের অপর্যাপ্ততা এবং তার ফলে আমাদের যে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন, সেখানে কি ধরনের প্রভাব পড়তে পারে। আর্থিক খাতে ঋণ খেলাপ একটি ছোঁয়াচে রোগ উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, ঢালাওভাবে ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই নীতি নির্ধারকদের সঠিক পদ্ধতিতে সংস্কার জরুরি। সংস্কার ধারাবাহিকতা প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। পুনঃতফসিলীকরণ এটা এই ছোঁয়াচে রোগটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। বিনিয়োগ, কর্মসংস্থান, আমদানি রফতানি সহ সার্বিক অর্থনীতির তথ্য বিবেচনায় চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি 7.3% হতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। তবে সরকার বলছে প্রবৃদ্ধি অর্জন হতে পারে 8.13%। আমাদের কিছু হিসাব নিকাশের পদ্ধতি আছে, তার ভিত্তিতে আমরা এই 7.3। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাস্তার পাশে কিংবা কনফেকশনারির দোকানে হরহামেশা যে কেক বা বিস্কিট বিক্রি হচ্ছে তা তৈরি হচ্ছে পচে যাওয়া ডিম কিংবা নষ্ট হয়ে যাওয়া আটা থেকে। রাজধানীর কুড়িলে এমন 3টি প্রতিষ্ঠানকে 16 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তুহা খান তামিমের রিপোর্ট। কেক বানানোর এই ডিশে প্রায় হাফ ইঞ্চি করে ময়লার স্তর পড়েছে। এর পাশেই এমন নোংরা ড্রামের পানি দিয়েই তৈরি করা হচ্ছে বিস্কিট জাতীয় খাদ্যদ্রব্য তৈরির জন্য ময়দার ডো। শুধু তাই নয়, কাপড়ে মেশানো রং দিয়ে অবলীলায় তৈরি হচ্ছে নাড়ু সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার। বিস্কিট তৈরির আটাতে ছত্রাক পড়েছে অনেক আগেই। কুচকুচে কালো আর নোংরা তেল দিয়েই ভাজা হচ্ছে বিভিন্ন খাবার। বিএসটিআই বলছে প্রতিষ্ঠানগুলো কেবল সনদের আবেদন করেই বছরের পর বছর ধরে চালিয়ে আসছে ব্যবসায়িক কার্যক্রম। বর্তমান পর্যন্ত এরা বিএসটিআই লাইসেন্স পায় নাই, তারা আবেদন করেছে। আমাদের নিয়ম হচ্ছে আবেদনের পরে ফ্যাক্টরিটা ভিজিট করা হয়, তারপর মানটা পরীক্ষা করা হয় পণ্যের। তারা এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারে নাই, কিন্তু তারপরও বিএসটি লোগো ইউজ করে বাজারজাত করছে। তাদের ভাষ্য মতে এটা 3-4 মাস চালাচ্ছে, যদিও এটা কোনোভাবে সম্ভব না। নিয়ম হচ্ছে লাইসেন্সটা হাতে পাওয়ার পরেই উৎপাদন, বিক্রয়, বিতরণ করবে তারা। এর আগে অবৈধভাবে গরুর মাংস আমদানি ও লেবেল লাগিয়ে বিদেশি পণ্যের নামে বাজারজাত করার দায়ে নূর ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে 12 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এত অস্বাস্থ্যকর পরিবেশ যে এটি আসলে কল্পনা করা যায় না, খুব দুঃখজনক একটি ঘটনা। বেশ কিছু মাংস তারা নিয়ে আসছে, যে মাংসগুলি আসলে কোনো ধরনের কোয়ারেন্টাইন বা স্বাস্থ্য ছাড়াই তারা নিয়ে আসছে, অনুমোদন ছাড়াই তারা নিয়ে আসছে। পাশাপাশি কিছু পণ্য আসলে কোটাজাত পণ্য যেগুলি যেভাবে রাখার কথা সেভাবে তারা না রেখে এমন একটা অবস্থা রেখেছে সেখানে প্রচুর ময়লা জমি আপনার কোটাগুলি নষ্ট হয়ে গেছে। এসব পণ্য রাজধানীর 5 তারকা হোটেল সহ বিভিন্ন নামি দামি রেস্তোরাঁয় সরবরাহ করত বলে জানায় র্যাব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে প্রায় 7 লাখ টাকা। সিলগালা করা হয় 2টি প্রতিষ্ঠানকে।
তবে আজ রাজুকের জোন 2-এ এ তথ্য সংগ্রহের কথা থাকলেও মাঠে দেখা যায়নি কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার বেলা 11টা কথা ছিল চতুর্থ দিনের মতো বহুতল ভবনের তথ্য সংগ্রহের অভিযান শুরু করবে রাজুকের জোন 2, কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আর ফোন ধরেননি। কিছুক্ষণ পরেই উত্তরা 3 নম্বর সেক্টরে শুরু হয় রাজুকের অভিযান। 16 তলার HM প্লাজার আন্ডারগ্রাউন্ডে গড়ে উঠেছে মার্কেট, আর পার্কিং এর সুবিধা না রেখেই পাশ হয়েছে নকশা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে দুজনকে আটকের নির্দেশ দেন তিনি, কিন্তু দায়িত্বপ্রাপ্ত সেই কর্মকর্তা কৌশলে তাদের সরিয়ে দেন। পরে জব্দ করা হয় মূল নকশা। অরিজিনাল প্ল্যানে আছে বেসমেন্ট হলো শপিং এরিয়া। হ্যাঁ, আপনারা বলতে পারেন ওই যে সবাই একটা প্রশ্নই করে এত বড় বিল্ডিং কেন নাই। তখনকার পরিস্থিতিতে 22 বছর আগে এই জিনিসটা তখন ডিলে ডালা ছিল। দুজনকে দেখিয়ে বলছেন এই দুজনকে আটক করতে, আপনি নিজ হাতে সেই দুজনকে সরিয়ে দিন। আমি আমার ক্যামেরা জিনিসটা না, এটা তো আটকের বিষয়টা কেন, ওনার সাথে বার্গেনিং করতেছিলেন সেই কারণে আটক। ওনারা অপরাধের জন্য কিন্তু বলেন নাই। যেহেতু আমরা ইতিমধ্যে আমরা ওই মূল নকশাটা, তাদের দৃষ্টিকোণ থেকে যে মূল নকশাটা, সেই মূল নকশাটা আমরা পেয়েছি। এখন এরপরে তো আর ওই লোককে গ্রেপ্তারের বিষয়টা, এটা তো আপনি বোঝেন যে এই যে আপনার সাথে যেটা গ্যাপ বললেন, সেটা হলো যে লেবার মিস্ত্রি, পুলিশ নিয়ে আসতে হয় মিরপুর থেকে, লেবার নিয়ে আসতে হয় ওই পুলিশের গাড়িতেই। এইগুলো কোঅর্ডিনেট করতে যে সময়টা লাগছে সেটা। আশেপাশের ভবন ঘিরে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভাঙা হয়। পরে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে গড়ে ওঠা কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও ভেঙে ফেলা হয়। সিলগালা করা হয় 2টি প্রতিষ্ঠান। রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে তারা কমার্শিয়ালি মানে ব্যবহার করছে, দ্যাট মিনস হচ্ছে দোকান করেছে ইয়েতে, তার পার্কিং এরিয়াতে, সেগুলো আমরা ভেঙে দিয়েছি। তবে ফুটপাতের মধ্যে গড়ে ওঠা রাজনৈতিক দলের কার্যালয় না ভেঙে তাদের সরিয়ে নিতে সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। পুলিশ জানায় সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 31 মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী শফিকুর রহমানের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে ট্যাটাবিদ্ধ হয়ে রুকন উদ্দিন নামে একজন মারা যান। ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ববিরোধের জেরে ভোর পোয়াইলো গ্রামে জামাল মাতুব্বর ও হাসমত শেখের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়, আহত হন আরও 5 জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় সংঘর্ষে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ 4 জন আহত হন, তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। পাশাপাশি বিজ্ঞাপন বন্ধ না করে বিদেশি চ্যানেল বন্ধের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান অ্যাটকো নেতারা। এ অবস্থায় দেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাটকো। বৃহস্পতিবার সকালে গুলশানে অ্যাটকোর সভায় বলা হয়, বিদেশি চ্যানেলে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বন্ধে সরকার 2006 সালের আইন প্রয়োগের উদ্যোগ নেয়ার পর একটি মহল চ্যানেলের সম্প্রচার বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা চ্যানেলগুলি বন্ধ করে যদি জন অসন্তোষ তৈরির কোনো চেষ্টা করে, তাহলে সরকারের যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, অ্যাটকো তার প্রতি পূর্ণ সমর্থনে থাকবে। সভায় অ্যাটকোর নতুন সভাপতি নির্বাচিত হন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী। এ সময় অ্যাটকোর বিদায়ী সভাপতি সালমান ইফ রহমান বিভিন্ন পরামর্শ দেন। আমাদের অনেক দিনের দাবি যেটা ছিল সিরিয়াল, তো সিরিয়ালের মধ্যেও আমরা ইতিমধ্যে আমরা কিন্তু হাইকোর্টে যে মামলাটা আছে সে মামলাটাতে অ্যাটকো আমরা পার্টি হয়ে গেছি এবং আমরা আশা করি যে এটা খুব শিগগিরই হাইকোর্টে আমরা এটা হিয়ারিং করে সে রুলগুলি যেটা আছে সেটাকে আমরা ডিসচার্জ করার ব্যবস্থা চেষ্টা করতেছি। আপনি শুনেছেন যে ক্লিন ফিডের বিষয়টা ইতিমধ্যেই এটা সরকার ব্যবস্থা নিয়েছে এবং এখন বিষয়টা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশনে। তো তার জন্য আমাদের যত রকম সহযোগিতা করা দরকার সরকারকে বা তথ্য মন্ত্রণালয়কে আমরা দিব।
পরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে বৈঠকে বেসরকারি টেলিভিশনের সংকট উত্তরণে একসাথে কাজ করার ঘোষণা দেন নতুন সভাপতি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে র্যাব। সেই সাথে অপহরণকারী চক্রের 6 সদস্যকেও আটক করা হয়েছে। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে একথা জানায় র্যাব 4-এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির। মিরপুর থেকে অপহৃত ওই চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন থেকে উদ্ধার করা হয়। তাকে প্রেমের ফাঁদে ফেলে টাঙ্গাইলের মধুপুর বনে নিয়ে যায় চক্রের এক নারী সদস্য। সেখানে তাকে বেঁধে রেখে নির্যাতন করে পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে র্যাব বিভিন্ন কৌশলে আটক করে চক্রের 6 সদস্যকে। এরা দীর্ঘ 15 বছর ধরে এ ধরনের অপরাধ করে আসছিল বলে জানায় র্যাব। যেহেতু এটা একটা নারীর প্রেমের ফাঁদে ফেলার কৌশল অবলম্বন করা হয়, সেহেতু ভিকটিম অধিকাংশ ক্ষেত্রে কারো কাছে সত্যটা প্রকাশ করতে চায় না। এই প্রতারক চক্রটি এরকম একটা কৌশল অবলম্বন করে তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছে। এর বাইরেও আরও আমরা দুটো কৌশল তারা যে অবলম্বন করে সে দুটো আমরা জানতে পেরেছি। দেশে ক্যান্সার, কিডনি রোগ, সড়ক দুর্ঘটনা, বার্ন সহ অসংক্রামক রোগে বর্তমানে মৃত্যুহার 65% বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সব হাসপাতালগুলোতে একটি আলাদা কর্নার স্থাপন করা হবে। অলরেডি একটা নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের সমস্ত হাসপাতালে যে তাদের বর্তমান এই অগ্নিজনিত কারণে যাতে কখনো যদি কোনো এই ধরনের দুর্ঘটনা ঘটে সেটাকে মোকাবেলা করার জন্য কি প্রস্তুতি আছে, যে তারা ইমিডিয়েট ড্রিল করবে, ফায়ার ড্রিল যেটা বলে, যন্ত্রপাতিগুলোকে চেক করার জন্য, যেগুলো সচল নয় সেগুলা সেখানে নতুন লাগিয়ে দেওয়ার জন্য, আর নতুন কিছু ফায়ার এক্সটিংগুইশার আমরা দিয়ে দিচ্ছি চাহিদা মোতাবেক। পুরনগুলোকে যেগুলো অকেজো সেগুলোকে ফেলে দিতে বলেছেন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামে 50 শতক জায়গায় নিজ উদ্যোগে দারু শিল্পের চিত্রশালা গড়ে তুলেছেন সমীরণ দত্ত। নিজেই গাছের গোড়ালি বা শেকড় দিয়ে তৈরি করেন নান্দনিক শিল্পকর্ম। নিখুঁত মনোরম এসব শিল্পকর্ম দেখতে তার চিত্রশালায় ভিড় করেন দূর দূরান্তের দর্শনার্থীরা। তার শিল্পকর্মকে এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। ফারুক আহমেদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সমীরণ দত্ত পেশায় একজন দারুশিল্পী। পুরনো বা নষ্ট হওয়া গাছের গোড়ালি কিংবা শেকড় খোদাই করে তৈরি করেন দৃষ্টিনন্দন শিল্পকর্ম। 4 মাস আগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামে 50 শতক জায়গায় গড়ে তোলেন দারুশিল্পের চিত্রশালা। এখানে রয়েছে লিচু, মেহগনি থেকে শুরু করে নানা গাছের কাঠ আর গোড়ালি দিয়ে তৈরি ছোট চাবির রিং, ডাইনিং টেবিল, চেয়ার, হাতি, ডাইনোসর ও পাখি সহ নানা রকম পশু পাখির অবয়ব, যা দেখতে প্রতিদিন ভিড় করেন নানা বয়সী মানুষ। প্রাকৃতিক পরিবেশে এত নান্দনিক শিল্প যা আমাদেরকে সবাইকে মুগ্ধ করতেছে। মানুষ যে কাঠ দিয়ে এত কিছু তৈরি করতে পারে আমার তা আগে জানাই ছিল না। যে অবয়বগুলো কল্পনার জগতে নিয়ে যায়, মানুষের মনোজাগতিক একটা যে বিনোদন, সেই বিনোদনকে প্রস্ফুটিত করে। তার পৃষ্ঠপোষকতা করা হয় তার জন্য, তাহলে আমাদের চাঁদপুরের জন্য অনেক বেশি গৌরবের হবে বিষয়টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেও 1999 সাল থেকে পেশা হিসেবে বেছে নেন এই দারুশিল্প। তার হাতে খড়ি হয় চিত্রশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনীর কাছ থেকে। শিল্পকর্ম মানে শিল্পী এইসব কাজ করবে, এইসব কাজকর্ম করে আর কি জীবনযাপন করে, সংসার চালায়। অতি পরিচিত কাছের জিনিস যে একটু ভিন্ন মাত্রায় চেষ্টা করলে ভিন্ন রূপ পেতে পারে, আমি সেই কাজটা করেছি। আর আমার প্রেরণার মূল জায়গাটা হচ্ছেন ফেরদৌসী প্রিয়ভাষিনী। এই চিত্রশালাটিকে টিকিয়ে রাখতে ও এর পরিসর বাড়াতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। এই নন্দিত ভাস্করের কাজগুলো যেন আরো ছড়িয়ে যেতে পারে, সেজন্য আমরা সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছি। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম এবং সিলেটে এ পর্যন্ত 10টি প্রদর্শনী করেছেন সমীরণ দত্ত। সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
পাটকল শ্রমিকদের ধর্মঘটের শেষ দিনে ট্রেন ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেলপথ মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগ, দাবি না মানলে আবারও কর্মসূচির হুঁশিয়ারি। সার্বভৌমত্বের উপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। বেগম জিয়া শারীরিক অবস্থার ব্যাপারে বিদেশি কূটনীতিকদের জানালো বিএনপি। তার শারীরিক অবস্থা ভালো জানিয়েছেন নিজেই, বললেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। 13 দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই জিএম কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সী হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তি। এবং পা হারানো রাসেলকে 50 লাখ টাকা না দিলে নিলামে তোলা হবে গ্রিন লাইনের বাস, বন্ধ করে দেয়া হবে চলাচল, জানালেন আদালত। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।